একদিন কিছুটা অসুস্থতা নিয়ে রান্নাঘরে কাজ করছিলাম। আমার কলেজে পড়া ননদকে তখন বললাম, দুটো পেঁয়াজ কেটে দিলে আমার খুব উপকার হবে। মুহূর্তে সেখানে আমার শাশুড়ি এসে আমাকে কড়া ভাষায় বললেন, ওর সামনে পরীক্ষা আর তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছ? তোমার বাড়ির মানুষেরা কি পড়াশোনার মূল্য বোঝে না? শাশুড়ির কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। পরে স্বামীকে ঘটনাটি খুলে বললাম। সে বলল, মানিয়ে নাও। এর 2 দিন পর সকালে ননদ একটা জামা নিয়ে এসে আমাকে বলল, ভাবি, জামাটার এই জায়গাটাই ছিঁড়ে গেছে, যদি সেলাই করে দিতে। তখন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। বললাম, রুমে রেখে যাও, অবসর হলে সেলাই করে দিব। কিন্তু সে জামা রুমে না রেখে গটগট করে হেঁটে শাশুড়ির রুমে চলে গেল। একটু পর শাশুড়ি আমার সামনে এসে বললেন, এটুকু সেলাই করে দিতে কত সময় লাগে? এত দেমাগ কিসের তোমার? হ্যাঁ, জামাটা এখনই সেলাই করে দাও। হাতের কাজ রেখে জামাটা সেলাই করে দিলাম, কিন্তু শাশুড়ি আর ননদের ব্যবহারে মনটা খুব খারাপ হয়ে গেল। রাতে ও বাড়ি ফিরলে শাশুড়ি ওকে বললেন, তোর বউয়ের মধ্যে বেয়াদবি আছে, এখনই শাসন না করলে মাথায় উঠে যাবে। এরপর সকালে ঘটনাটা ফুলিয়ে ফাঁপিয়ে বললেন। স্বামী রুমে এসে শীতল গলায় বলল, আমাদের পরিবারের মানুষকে যদি গুরুত্ব না দিতে পারো তাহলে পরিণতি অনেক খারাপ হবে বলে দিলাম। স্তব্ধ হয়ে গেলাম তার কথা শুনে। কোনো ভাষা ছিল না আমার, আমি কি বলবো। মাস 6 পর আমার ছোট বোনের বিয়ে ঠিক হলো। কার্ড দিয়ে শ্বশুরবাড়ির সবাইকে বারবার বলেছিলাম বিয়েতে যাওয়ার জন্য। বাবা মা ফোন করে আমার শাশুড়ি আমার শ্বশুর বাড়ির সবাইকে নিমন্ত্রণ জানালেন। এত বলা সত্ত্বেও আমার শ্বশুর বাড়ি থেকে কেউ গেলেন না। কেন গেলেন না সেটা আমাকে বা আমার বাবা মাকে জানানোর প্রয়োজন বোধও করলেন না। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। স্বামীকে সে কথা বলতে সে বলল, মানিয়ে নাও। এই ঘটনার 3 মাস পর আমার ভাসুরের ছেলের খাতনার অনুষ্ঠান ছিল। সেখানে আমাদের বাড়ির সবাইকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু অনুষ্ঠানের দিন মা অসুস্থতার কারণে আসতে পারলেন না। আমার শাশুড়ি, স্বামী আর ভাসুরকে ফোন করে আমার মা সবটা জানালেন, কেন আসতে পারেনি। তবুও তারা সন্তুষ্ট হতে পারলেন না। অনুষ্ঠানের দিন আমার শাশুড়ি আমাকে বলল, আমাদের কোনো কাজ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, তাই না? তারপর আমার স্বামীকে বললেন, তুই তোর বউকে ঠিকভাবে শাসন করিস না বলে তোর বউ আর তোর শ্বশুর বাড়ির মানুষেরা তোকে পাত্তা দেয় না। নইলে এতবার বলার পরও তোর শাশুড়ি কেন এলো না? স্বামী রেগে গিয়ে আমাকে রুমে টেনে নিয়ে গালে চড় মেরে বলল, সবার সামনে আমাকে অপমান করে খুশি হয়েছিস? মা মেয়ের আশা পূর্ণ হয়েছে? বেয়াদবের বংশ। হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তখন আমি, আমার দেবর মাদকাসক্ত। এক দুপুরে গোসল করে ওয়াশরুম থেকে বার হয়ে দেখলাম সে আমার আলমারি ঘাটাঘাটি করছে। আমাকে দেখে রুম থেকে বেরিয়ে গেল। খোলা আলমারির কাছে গিয়ে দেখলাম আমার বেশ কিছু গহনা নেই। বুঝতে সমস্যা হলো না দেবর কি জন্য আমার রুমে এসেছিল। রাতে ব্যাপারটা স্বামীকে বললাম। সে জবাবে বলল, এ নিয়ে আর কথা বলো না, মানিয়ে নাও। এর কয়েকদিন পর আমার ছোট বোন তার স্বামীকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এলো। 2 দিন থেকে ওরা চলে গেল। ওরা যেদিন চলে গেল সেদিন সন্ধ্যায় শুনলাম কি নিয়ে যেন স্বামী, শাশুড়ি, শ্বশুর চেঁচামেচি করছে। কাছে যেতে জানলাম তাতে আমার মরে যেতে ইচ্ছা হয়েছে। শাশুড়ি বললেন তার রুম থেকে গয়না চুরি হয়েছে এবং তিনি নিশ্চিত আমার বোন সেটা চুরি করেছে। বোনকে চোর বলায় চুপ থাকতে পারলাম না। আপনারা ভালো করেই জানেন ঘরের কোন সদস্যের চুরি করার অভ্যাস আছে, তাই দয়া করে আমার বোনকে মিথ্যা চুরির অপবাদ দেবেন না। আমি এই কথাটা না বলে সত্যি পারলাম না। এ কথা বলাতে তারা সবাই তেলে বেগুনে জ্বলে উঠলেন। শাশুড়ি আমার স্বামীকে বললেও বউকে উপযুক্তভাবে শাসন না করার ফল এটা। আমাদের বাড়ির ছেলেকে চোর বলল, কত বড় সাহস তার! স্বামী তখন সবার সামনে আমাকে চড় মারলো। তোরা যে শুধু বেয়াদবের বংশ তা নয়, চোরেরও বংশ, এটাও বলল। তখন ঘৃণায় তাদের সাথে আর কথা বলার রুচি হলো না। তারপর দিন দুপুরবেলার ঘটনা। দরজায় ক্ষীণ কড়া নাড়ার শব্দে দরজা খুলে দেখলাম এক রোগা বৃদ্ধা ভিখারিনী হাত বাড়িয়ে বললেন, কিছু ভিক্ষা দেবেন মা?
বৃদ্ধাকে দেখে মনে হচ্ছিল মানুষটা আর বেশি দিন বাঁচবে না। দেখে খুব মায়া হলো। বৃদ্ধাকে ভাত খেতে দিলাম, তার একটা প্যাকেটে আরো কিছু খাবার দিলাম, পরে যেন খেতে পারেন। বৃদ্ধা ভাত খাওয়ার সময় কাঁদছিল আর আমার জন্য দোয়া করছিলেন। বৃদ্ধাটি অসুস্থ ছিলেন বলে সবটুকু ভাত খেতেও পারেননি। ভিখারিটি চলে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে বললেন, এতগুলো খাবার ওই ভিখারিটাকে দিয়ে দিলে, টাকা কি গাছ ধরে, মূর্খ মেয়ে ছেলে। কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলাম এবং বললাম, মা আপনারা তো আর্থিকভাবে দরিদ্র নও, মনের দিক থেকে তাহলে এত দরিদ্র কেন? সঙ্গে সঙ্গে তিনি তেড়ে এসে আমাকে চড় মেরে বললেন, বেয়াদব মেয়ে, তোকে আর এ বাড়িতে রাখবো না। এরপর আমার স্বামীকে ফোন করে যা না তা বললেন। স্বামী সেদিন তাড়াতাড়ি বাসায় ফিরল। এসেই ক্ষিপ্ত হয়ে আমাকে বলল, আমাকে তুই ছোট লোক বললি, তোকে আর আমি রাখবো না। শ্বশুর বাড়ির সবাই সেখানে উপস্থিত ছিল। সবাইকে শুনিয়ে স্বামীকে তখন আমি বললাম, আমাকে কিছু বলার আগে তোমার মাকে বলতে পারো না মানিয়ে নিতে, যেমনটা আমাকে বলো। তারপর ধীর কণ্ঠে বললাম, তোমার বাড়ির কেউ কোনো অপরাধ করলে, আমাকে গালমন্দ করলে, আমাকে তখন বলা হয় মানিয়ে নাও। আর আমার কিংবা আমার বাবার বাড়ির কোনো কিছু তোমাদের মন মতো না হলে তখন বলা হয় বউকে শাসন করো, বউকে পেটাও। তোমাদের মতো এক চোখা অবিবেচ পরিবারে থাকার ইচ্ছেও আমার নেই। যথেষ্ট সহ্য করেছি আমি, আর না। শাশুড়ি তেজ দেখিয়ে তখন বললেন, চলে যা। রুমে এসে বাবাকে ফোন করলাম, সবটা খুলে বললাম। বাবা বলল, চলে আয়, ওই পরিবারে থাকার দরকার নেই। পরদিন চলে যাওয়াটা নিশ্চিত থাকার পরও আমার যাওয়া হলো না। সেদিন ভোররাতে আমার শাশুড়ি স্ট্রোক করলেন। তাকে হাসপাতালে নেওয়ার সময় আমার মাথায় হাত রেখে কম্পিত স্বরে বললেন, আমাদের ক্ষমা করে দিও মা, তুমি চলে যেও না। এই ঘটনায় পুরো শ্বশুর বাড়ির চেহারাটা পাল্টে গেল। এরপর থেকে কেউ আর কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি। বছর খানিক বিছানায় অবশ হয়ে পড়ে থেকে শাশুড়ি মারা যান। তারপর এক দুপুরে আবার দরজায় ক্ষীণভাবে কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দেখলাম সেই বৃদ্ধা ভিখারিনীটি। তিনি যে এতদিন বেঁচে থাকবেন আশা করিনি। তাকে দেখে এত ভালো লাগলো যে চোখে পানি চলে এলো। বৃদ্ধাটি আমাকে দেখে হাসলেন, বললেন, মা কেমন আছেন? পরম মমতায় বৃদ্ধার হাত ধরে চোখের পানি সামলে বললাম, খুব ভালো আছি মা, খুব ভালো।